ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? নাজিহা, ইন্দ্রনীল। ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তাহলে আমরা যে অধ্যায়টা পড়তেছিলাম, তাহলে আজকে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমরা একদম শেষের অংশে চলে এসেছি। তো আজকে এই অধ্যায়টা শেষ হওয়ার পর তোমাদের একটা ছোট্ট টেস্ট হবে। ঠিক আছে, একদম ছোট। যে আর আজকের যতটুকু পড়ানোর কথা, তুমি ভাইরাস, এখান থেকে কোনো প্রশ্ন করা হয়নি, আগের পড়া থেকে করা হচ্ছে, একদম ছোট ছোট, সবাই পারবে ইনশাল্লাহ। আর ঠিক আছে, সেটা 25 মিনিটের একটা ছোট টেস্ট। ক্লিয়ার? ওকে ম্যাম। ভেরি। তাহলে চলো আজকে আমরা শুরু করি। আচ্ছা, আরেকটা কথা, টেস্ট যে নিব, এটা আমি তোমাদেরকে বলে নিইনি, কারণ আমি একটু টেস্ট করতে চাচ্ছিলাম যে তোমরা কি মানে পড়াশোনা করো কিনা। এখন দেখো, তোমরা যদি ধরো কোনো একটা অ্যান্সার পারোনি, কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে বলবো যে আবার ধরো 1 সপ্তাহ পর ধরো এই সেম প্রশ্ন আবার পরীক্ষা নিলাম, কিন্তু কিন্তু দেখা দেখি করে অ্যান্সার লিখবা না, ঠিক আছে? যদি তুমি ধরো 20 মার্কের প্রশ্ন, তো 20-এ 0 পাইছো, তাও কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি অনেস্টলি পরীক্ষা দাও, এটাই অনেক বেশি। ক্লিয়ার? ওকে ম্যাম। ভেরি গুড। তাহলে চলো আজকে আমরা আমাদের পড়া শুরু করি। আজকে আমাদের পড়ার কথা ছিল ভাইরাস থেকে। আচ্ছা, গত ক্লাসে আমি বলেছিলাম যে একটা কমন ভাইরাসের নামটা আমরা জানি কিনা, সেটার নাম হচ্ছে কোভিড-19। এটা কি কি জানো? আমি বা করোনা ভাইরাস। আমি নেই। ওকে, করোনা ভাইরাস আমরা জানি, একটা সময় আমাদের পুরো মহামারীর মতো হয়ে গিয়েছিল করোনা ভাইরাস। তখন দেখো, একটা ছোট্ট অণুজীব, ভাইরাস কিন্তু একটা অণুজীব, এই অণুজীবটা পুরো পৃথিবীতে মহামারীর সৃষ্টি করে ফেলেছে। তাহলে বুঝাই যাচ্ছে যে ভাইরাস কত ক্ষতিকর হতে পারে, তাই না? তাহলে বলেছে যে আমরা এখান থেকে আজকে শুরু করব। আমরা সবাই এখন সার্স কভ টু, দেখো, আমরা বলি যে কোভিড-19, করোনা ভাইরাস, এরকম অনেক কিছু বলি। তাহলে তোমার জানতে হবে যে কোভিড-19 এটা হচ্ছে রোগের নাম, এবং দেখো নাম লিখেছে সার্স কভ টু। এটা হচ্ছে আমাদের ভাইরাসটা, যেই ভাইরাসটা চারদিকে ছড়াচ্ছে, এই যে ভাইরাসটার চেহারা হচ্ছে এরকম, এটাকে বলা হয় সার্স কভ টু ভাইরাস। এবং এটার ফলে যেই রোগ হয় সেটাকে বলা হয় কি বলতো? রোগটার নাম হচ্ছে কোভিড-19। ক্লিয়ার? হ্যাঁ, রোগটার নাম হচ্ছে কোভিড-19, এবং যে ভাইরাসটা করা হয় সেটার নাম হচ্ছে সার্স কভ টু। সার্স কভ টু। তাহলে দেখো, এটা তোমরা একটু কনফিউজ হতে পারো যে এটা আবার কি, দুই ধরনের নাম কেন। দেখো, আমরা বলি যে ডেঙ্গু হয়, আমাদের ডেঙ্গু, আমাদের রোগটার নাম হচ্ছে ডেঙ্গু, কিন্তু এখানে যে ভাইরাসটা, ধরো আমরা জানি যে আহ, এখানে একটা মশা কাজ করে, এটা কি জানি ডেঙ্গু, ডেঙ্গুর ক্ষেত্রে ডেঙ্গু হচ্ছে আমাদের রোগটার নাম, এবং এখানে যে ভাইরাস সেটা হচ্ছে একটা ফ্ল্যাভি ভাইরাস। আমরা বলি এটা আমাদের এখন আর পড়ে না, বড়দের পড়াশোনা। কিন্তু আমি এটা বলার জন্য, এটা এই জন্য বললাম যে আমাদের বুঝতে হবে যে ধরো আমাকে বলবে, তো ধরো কোনো একটা সাধারণ জ্ঞানের মতো এটা একটা প্রশ্ন, যে সার্স কভ টু এটা কি, এটা হচ্ছে ভাইরাসের নাম, কিন্তু যদি বলে এই ভাইরাসের কারণে কোন রোগ হয়েছিল আমাদের 2019 থেকে 20 এই সময়টায়, তখন হয়েছিল আমাদের কোভিড-19। আমরা কেউ যদি আক্রান্ত হতো তাহলে বলতাম তার কোভিড হয়েছে বা কোভিড-19 হয়েছে, কিন্তু এখানে যে ভাইরাসটা কাজ করে সেটার নাম হচ্ছে সার্স কভ টু। ক্লিয়ার? ওকে ম্যাম। ওকে, বলেছে আমরা সবাই এখন সার্স কভ টু ভাইরাস সম্পর্কে জানি, যেটি কোভিড-19 এর কারণ। ভাইরাস মূলত প্রোটিন আবরণে মোড়ানো। ধরো, এই যে একটা গোল একটা ভাইরাস, এটাকে যদি আমি একটা প্রোটিন, প্রোটিন মানে কি আমিষ, এটা তো আমাদের শেখা লাগবে না। এটাকে যদি আমি একটা জামা পরাই দিই, প্রোটিনের জামা, তাহলেই হয়ে যাবে প্রোটিনের আবরণ, তাই না? বলেছে ভাইরাস মূলত প্রোটিন আবরণে মোড়ানো, তার ডিএনএ অথবা আরএনএ নামক জেনেটিক বস্তু থাকে। আচ্ছা, ডিএনএ আরএনএ এগুলো কি? এগুলো হচ্ছে ধরো আমরা কাউকে যখন দেখে বলি, ধরো বাবা এবং ছেলে, তাদের চেহারা খুব মিল আছে। হুম, তাহলে আমরা বলি যে এই বাবা থেকে যে ছেলের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো গেল, ধরো বাবার চোখ ব্রাউন কালারের, ছেলের চোখের মনির কালারও ব্রাউন, তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে একটা বাবা থেকে ছেলের মধ্যে স্থানান্তরিত হলো, এটা আমাদের যায় হচ্ছে ডিএনএ এর মাধ্যমে। ম্যাম, জি বলো।
ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য কি জানো? ডিএনএ এটাকে যদি আহ, আমি ফুল ফর্ম লিখি, এটার নাম হচ্ছে ডিঅক্সি। মানে ডিঅক্সি কি, দুইটা অক্সিজেন থাকবে, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, মানে এটা একটা অ্যাসিড যেখানে দুইটা অক্সিজেন থাকে। কিন্তু আরএনএ এর কথা যদি আমি বলি, আরএনএ থাকবে একটা অক্সিজেন। তাহলে এখন তুমি বলবা আরএনএ কার মধ্যে থাকে? আমাদের মধ্যে। আমরা যখন মানুষ এবং আমরা একটা উন্নত প্রাণী, তো আমাদের মধ্যে থাকে ডিএনএ। কিন্তু উদ্ভিদ, উদ্ভিদ যেমন ধরো এই যে দেখো আম গাছে, একটা আম গাছ থেকে যে আরেকটা আম গাছ হলো, এটাও তো এই যে বলা যায় যে বাবা আম গাছ থেকে ছেলে আম গাছ হয়েছে। তো এখানে এখানে কাজ করে হচ্ছে আরএনএ। ওদের কোনো ডিএনএ থাকে না, ওদের থাকে আরএনএ। ক্লিয়ার? ওদের ম্যাম ডিএনএ কেউ থাকে না, না, আরএনএ। উদ্ভিদে থাকে আরএনএ ভাইরাস, আরএনএ, আর আমাদের থাকে ডিএনএ। বুঝেছি ইন্দ্রনীল? হ্যাঁ ম্যাম, বুঝেছি। আচ্ছা নাজিহা, তুমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছিলে, আমি আবার বলি তাহলে। দেখো, বলেছে ভাইরাস মূলত প্রোটিন আবরণী মোড়ানো, এর মধ্যে থাকে ডিএনএ অথবা আরএনএ নামে জেনেটিক বস্তু। এখন তোমাদের প্রশ্ন হতে পারে ডিএনএ অথবা আরএনএ কি? ডিএনএ অথবা আরএনএ হচ্ছে একটা কেমিক্যাল বা রাসায়নিক একটা বস্তু যেটা আমাদের ভিতর থাকে। যেমন একটা বাবা এবং ছেলের কথা যদি আমরা চিন্তা করি, দেখবো যে ধরো বাবার চোখ হচ্ছে আহ বাদামি কালার, চোখের মনের কালার হচ্ছে বাদামি, এবং তার ছেলেরও চোখের মনের কালার হয়েছে বাদামি। তো আমরা বলতে পারি যে তাহলে বাবা থেকে বাবার বৈশিষ্ট্য ছেলের মধ্যে প্রকাশ পেয়েছে। তাহলে এই প্রকাশটা যে পেলো, এটা কিভাবে গিয়েছে জানো? বাবা থেকে বাবার ডিএনএ ছেলের ডিএনএ তে প্রবেশ করেছে। এই ডিএনএ, এই বৈশিষ্ট্যটা, এই যে বাবার চোখের মনির কালার আর ছেলের চোখের মনির কালার, এটা যে সমান হবে, এটা কি আমাদের নির্ধারণ করে দেয়? ডিএনএ। ধরো তোমার এবং তোমার আম্মুর চেহারা অনেকটাই সেম, এটা আমাদের কে নির্ধারণ করে জানো? ডিএনএ। ধরো এই যে আমরা যে বলি বৈশিষ্ট্যগুলো যে ম্যাচ করে, এই বৈশিষ্ট্যগুলো ডিএনএ এর মাধ্যমে আমরা বুঝতে পারি। তাহলে বলবা আরএনএ কি? আরএনএ, আরএনএ এরকম বৈশিষ্ট্য প্রকাশ করে, যেমন ইয়া ধরো উদ্ভিদ, উদ্ভিদের কিন্তু কোনো ডিএনএ থাকে না, উদ্ভিদের থাকে আরএনএ। যেমন আরএনএ উদ্ভিদ যারা থাকে তারা, আবার আমরা হচ্ছে ডিএনএ, আমাদের ডিএনএ আরএনএ দুইটাই আছে, কিন্তু আমাদের কাজ করে এরকম বৈশিষ্ট্যের ক্ষেত্রে কাজ করে হচ্ছে ডিএনএ। তাহলে বুঝতে পেরেছি ডিএনএ আরএনএ কি? এরা হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। দেখো তোমাদেরকে বলে দিয়েছি এগুলো হচ্ছে জেনেটিক বস্তু, মানে জেনেটিক্স এর সাথে, জেনেটিক্স এর অর্থ হচ্ছে আহ এই যে জিন তত্ত্ব। জিন তত্ত্ব কি? এই যে বাবা ছেলের মধ্যে যে বৈশিষ্ট্যের একটা মিল খুঁজে পাচ্ছ, ধরো তুমি তোমার আম্মুর সাথে, আমি আমার বাবার সাথে, এরকম যে বৈশিষ্ট্য, শুধু যে চেহারার মিল থাকবে তা না, আচার আচরণের মিল থাকতে পারে। এই মিলগুলো প্রকাশ পায় ডিএনএ অথবা আরএনএ এর মাধ্যমে। এগুলো হচ্ছে এক একটা বস্তু যেগুলো আমাদের দেহের ভিতরে থাকে, কোষের ভিতরে থাকে, ডিএনএ অথবা আরএনএ। এখন তোমাকে বলেছে যে ভাইরাস হচ্ছে প্রোটিন আবরণে মোড়ানো, ডিএনএ অথবা আরএনএ থাকে। এই প্রোটিন, ডিএনএ হচ্ছে একটা প্রোটিন বা আমিষ, আরএনএ হচ্ছে একটা প্রোটিন অথবা আমিষ। এখন ভাইরাস কি ডিএনএ নাকি, ভাইরাসের ভিতর কি ডিএনএ আছে নাকি আরএনএ আছে? এটা তোমাদের প্রশ্ন হতে পারে। এটা দুই ধরনেরই হতে পারে, ডিএনএ ভাইরাস হতে পারে, আরএনএ ভাইরাসও হতে পারে। ডিএনএ ভাইরাস কি? যেই ভাইরাসে ডিএনএ আছে। আরএনএ ভাইরাস কি? যেই ভাইরাসে আরএনএ আছে। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছো তোমরা ডিএনএ আরএনএ এর বিষয়টা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে চলো তোমাদের একটু এটা শো করি ডিএনএ এবং আরএনএ কি। আচ্ছা, এটা দেখতে তোমাদের খুব হিজিবিজি লাগবে। তো এটা একটা যদি একটু সিম্পলিফাইড ছবি দেখাচ্ছি। ওকে, এই যে, এই ছবিটা আমরা কি কি দেখতে পাচ্ছি? দেখো, বামে আমরা দেখতে পারবো নীল কালারের একটা, দুইটা চোখওয়ালা একটা জিনিস দেখা যাচ্ছে, দুইটা কেমন পেঁচানো রশির মতো। হ্যাঁ ম্যাম। এটা হচ্ছে ডিএনএ। আর ডানে যেটা দেখতে পাচ্ছ, একটা একটা রশি খালি, তাই না? একদম সবুজ কালারের। হ্যাঁ ম্যাম।
এটা হচ্ছে আরএনএ। এই ডিএনএ আর আরএনএ এগুলা কই থাকে? আমাদের বডির ভিতরে থাকে। এরা কি করে? বৈশিষ্ট্য আদান প্রদান করে। যেমন তোমার বাবা থেকে তোমার যে বৈশিষ্ট্য, শুধু বাবা না, মা থেকে যে বৈশিষ্ট্য, আর তোমার আগের বিভিন্ন পূর্বপুরুষ থেকে যে বৈশিষ্ট্যগুলো তোমার মধ্যে আছে, এই সব বৈশিষ্ট্য বহন করে হচ্ছে ডিএনএ অথবা আরএনএ। আমাদের দেহে ডিএনএ আরএনএ দুটোই আছে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে কাজ করে হচ্ছে ডিএনএ। আর আরএনএ কাদের থাকে আমি বলেছি, আরএনএ থাকে উদ্ভিদে। তারপর যদি আমরা আরেকটু মুভ করি, বলেছে ডিএনএ অথবা আরএনএ এগুলো কি? এগুলো আমার মনে রাখতে হবে। এটা কি দিয়ে তৈরি? প্রোটিন। এটাকে বলা হয় ডিএনএ বা আরএনএ, এগুলো হচ্ছে প্রোটিন। এবং এই ডিএনএ এর আবরণ দিয়ে যদি আমি একটা ভাইরাস মোড়ানো থাকে, ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। আমরা যদি এই যে সার্স কভ 2 ভাইরাসের দিকে তাকাই, দেখো এই যে এই অংশটা যে ওর একটা দেহের উপর আবরণ, এই আবরণটা আমাদের সাধারণত ডিএনএ বা আরএনএ দিয়ে তৈরি থাকে। যেমন দেখো, আমাদের বলেছে সার্স কভ 2 ভাইরাস, এখানে ছবিতে দেখিয়ে দিয়েছে যেখানে আরএনএ আছে। মানে কি? যে ভাইরাসে আরএনএ থাকে সেই ভাইরাসকে কি বলে? যেই ভাইরাসে জেনেটিক বস্তু। আচ্ছা, হ্যাঁ, আরএনএ, ভেরি গুড ইন্দ্রনীল। আরএনএ, ডিএনএ এগুলো হচ্ছে জেনেটিক বস্তু। তাহলে যেই ভাইরাসে আরএনএ থাকে সেগুলো হচ্ছে আরএনএ। তাহলে চলো আমরা আরেকটু আগাই। আচ্ছা নাজনিহা, তুমি কি বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আমাকে জানাবে, তাহলে আমি আবার রিপিট করবো কোন জায়গাটা বুঝতে পারোনি। বলেছে এসব অতি ক্ষুদ্র জীব, অতি ক্ষুদ্র কারণ আমরা জানি ভাইরাস চোখে দেখা যায় না। অতি ক্ষুদ্র জীব আমাদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। আমাদের অতি পরিচিত রোগ যেমন সর্দি কাশি, পিছনেও ভাইরাস দায়ী। যেহেতু ভাইরাসের কোনো কোষ নেই, আমরা জানি ভাইরাস হচ্ছে অকোষী। অকোষী মানে কি? যার কোনো কোষ নেই। তাহলে তুমি বলবা তাহলে এটা বেঁচে আছে কিভাবে? এটা আসলে এতই ক্ষুদ্র যে মানে এটার কোনো কোষই নেই, তাই এটা একটা কেমন প্রকারের জিনিস? এটা হচ্ছে ভাইরাস, হচ্ছে ভাইরাসের একটা গঠন। মানে ভাইরাস হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে কোনো কোষ নাই। ভাইরাস হচ্ছে অকোষীয়। যার কোনো কোষ নাই তাকে কি বলে বলতো? অকোষী। অকোষীয়। অকোষীয়। ভেরি গুড। বলেছি যেহেতু ভাইরাসের কোনো কোষ নাই, তাই অন্য কোষের মতো এদের কোনো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম বা রাইবোজোম, আমরা জানি এগুলো কোষে থাকে, কিন্তু ভাইরাসের যেহেতু কোনো কোষ নাই, তাই ওদের কোনো কোষ ঝিল্লি নাই, সাইটোপ্লাজম নাই, রাইবোজোম নাই। আচ্ছা ম্যাম, কোষ ঝিল্লি না থাকলে এখানে ঝিল্লিটা কি বোঝাচ্ছে? এখানে একটা ঝিল্লি লেখা আছে চিত্রতে। এই যে দেখো, এটা এটা আমাদের কোষের ঝিল্লি না, এটা কিসের ঝিল্লি আমি বলি, দাঁড়াও এটা আমি একটু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, এখন দেখো, আমাদের ভাইরাস হচ্ছে একটা ডিফারেন্ট প্রকারের একটা জিনিস যেটার গঠনও অন্যরকম। দেখো, এটার বাইরে এখানে এই যে একটা স্তর, এই যে একটা স্তর, এবং এর মাঝে যে অংশটা এরকম থাকবে, এটাকে বলা হয় ঝিল্লি। এখন এই ঝিল্লি আর আমাদের কোষ ঝিল্লি সমান নয়। কারণ কি? কারণ আমাদের কোষ ঝিল্লি আমরা দেখেছি উদ্ভিদ বা প্রাণীর কোষে কোষ ঝিল্লিটা থাকে সব থেকে বাইরে, তাই না? হ্যাঁ ম্যাম। কিন্তু এখানে দেখো, এখানে ভাইরাসের ক্ষেত্রে সব থেকে বাহিরে কোনটা আছে? এনভেলপ। এনভেলপ মানে কি জানো? আমরা এনভেলপকে বাংলায় বলি খাম, বা এখানে বোঝানো হচ্ছে সব থেকে বাইরের স্তর হচ্ছে এনভেলপ। এর উপরে দেখো যেমন কাঁটার মতো একটা অংশ, এই যে দেখেছো কাঁটার মতো, এটাকে বলা হয় স্পাইক। এবং এই ভিতরে যে আরেকটা স্তর আছে, এই দুই স্তরের মাঝের অংশটাকে বলা হয় ঝিল্লি। এখন তুমি বলেছো যে ওর যেহেতু কোনো কোষ ঝিল্লি নাই, তাহলে এটা আবার কেমন ঝিল্লি? দেখো, আমরা ওর মাঝে ভাইরাসের ভিতর যদি কোনো গহ্বর থাকতো, সেটাকে কি আমরা কোষ গহ্বর বলতাম? অবশ্যই না, কারণ ও তো কোনো ভাইরাস, তো অকোষীয়। তো ভাইরাসের যে নিজস্ব গঠন, ভাইরাসের গঠনের সাথে আর কাউকে মিলানো যাবে না, কারণ ভাইরাস হচ্ছে ভাইরাস। তো এখন এখানের ঝিল্লি আর আমাদের কোষ ঝিল্লি কিন্তু সমান না। এখানে যেমন স্পাইক আছে, আমরা কি আর কোনো কোষে দেখেছি যেরকম কাঁটার মতো স্পাইক আছে? এই যে দেখো, তোমাদের বইয়ে হাইলাইট করা এই যে স্পাইক এবং কাঁটার মতো একটা অংশ, উঁচু অংশ, আমরা আর কোনো কোষই দেখিনি, তাই না? ফাইভ। হ্যাঁ ম্যাম। ওকে। তারপর এনভেলপ কি? এনভেলপ হচ্ছে, দেখো এই বিষয়গুলো তোমাদের এখানে ডিটেলসে বলা নেই, কিন্তু ছবিতে দেখানো হচ্ছে, তাই আমি এক্সপ্লেন করছি, তোমাদের এটা বুঝলেই হবে। দেখো, এনভেলপ হচ্ছে সব থেকে বাহিরের স্তরটা, এটাকে বলা হয় এনভেলপ। এই কাঁটার মতো অংশ এগুলোকে বলা হয় স্পাইক। এবং আমরা
শিখিয়েছি যে SARS-CoV-2 বা কোভিড-19 এই রোগের ভাইরাসের নাম হচ্ছে SARS-CoV-2। এই ভাইরাস হচ্ছে একটা আরএনএ ভাইরাস। আরএনএ হচ্ছে একটা প্রোটিন, সরি, আরএনএ হচ্ছে একটা জেনেটিক বস্তু বা প্রোটিন দিয়ে তৈরি। তাই এইটার ভিতর যেহেতু আরএনএ থাকে তাই এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? আমার আচ্ছা, আমাদের সাথে আহ উম, ফারজানা নামে একজন অ্যাড হয়েছে। তোমার নাম কি? মিস ফারিস্তা। আচ্ছা, ভেরি গুড। আজকে কি তোমার ফার্স্ট ক্লাস? ইয়েস। আচ্ছা, তো তুমি কাইন্ডলি একটু পেজ নাম্বার হচ্ছে 65, তোমার বই 65 পেজ নাম্বারটা বের করো। আমরা এখানে ভাইরাস থেকে আজকে শুরু করেছি। বের করা হলে আমাকে জানাও। হয়েছে। ওকে, ভেরি গুড। তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আজকে আমরা, আচ্ছা আমি আবার রিপিট করছি। তাহলে আমরা আজকে শুরু করেছি ভাইরাস থেকে। তো ভাইরাস কি? ভাইরাস হচ্ছে একটা অণুজীব। অণুজীব কি? অণুজীব হচ্ছে যেটা আমরা খালি চোখে দেখতে পাই এমন জীব। এরও ব্যতিক্রম আছে, কিছু কিছু অণুজীব আছে যেটা আমরা চোখে দেখি, যেমন ব্যাঙের ছাতা বা ছত্রাক, এটাকে আমরা চোখে দেখি অণুজীব হওয়ার সত্ত্বেও। সেরকম আজকে আমরা এরকম একটা অণুজীব পড়বো, সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাস সম্পর্কে তুমি কি না শুনেছো ভাইরাসের কথা কখনো? সবচেয়ে কমন ভাইরাসটার নাম জানা আছে? 2019 সালে আমাদের দেশে তো সবার মুখে মুখে এই ভাইরাসটার নাম শুনতাম আমরা। আচ্ছা, তোমার নাম মেবি বলেছিল আহ ফারজানা নামে, যে তোমার নামটা কি বলেছিল? সরি, আমার মনে নেই। মিস ফারিস্তা। আহ ফারিস্তা। হ্যাঁ। ওকে, সরি। আচ্ছা, হ্যাঁ ফারিস্তা, তাহলে তুমি আমাকে বলো, তুমি কি কোভিড-19 রোগ সম্পর্কে জেনেছো কখনো? হ্যাঁ। আচ্ছা, তাইলে এটাই আমরা, আমাদের সব থেকে মেইন পয়েন্ট হচ্ছে এটাই যে কোভিড-19 যে আমরা বলি এই রোগটা কারো হয়েছে, ভেরি গুড। আচ্ছা সরি, কোভিড-19 কারো হয়েছে, কিন্তু এখানে যে ভাইরাসটা কাজ করে সেটার নাম কিন্তু কোভিড-19 না। সেটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে SARS-CoV-2 ভাইরাস। যেমন আমরা বলি যে আমার সর্দি কাশি হয়েছে, আমরা যখন বলি সর্দি কাশি, সেখানে অন্য একটা ভাইরাস কাজ করে, সেটার নাম হচ্ছে রাইনো ভাইরাস। এটা তোমাদের বই নেই, বাট আমি বললাম। এই ভাইরাসটা, আমরা রোগ একটা বলি, ভাইরাস আরেকটা বলি। যেমন ডেঙ্গুর কথা যদি আমি বলি, ডেঙ্গু হচ্ছে আমাদের রোগের নাম, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে যে ভাইরাসটা কাজ করে সেই ভাইরাসটার নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস। এরকম আমাদের জানতে হবে যে রোগের নাম একটা এবং ভাইরাসের নাম আরেকটা। যেমন ভাইরাসের নাম হচ্ছে SARS-CoV-2 এবং রোগের নাম হচ্ছে কোভিড-19। তারপর বলেছে যে ভাইরাস মূলত প্রোটিন আবরণে মোড়ানো। আচ্ছা, ভাইরাস কিন্তু আমরা জানি, ভাইরাস আমাদেরকে বলা হয়েছে ভাইরাস হচ্ছে অকোষীয়, মানে যার কোনো কোষ নেই। এখন ভাইরাস যদি অকোষীয় হয় তাহলে সেটা কিভাবে আছে? যার কোনো কোষ নেই তার তো অস্তিত্ব থাকার কথা না। সেরকমই ভাইরাসের কোনো কোষ নেই, কিন্তু ভাইরাস হচ্ছে একটা একক সত্তা, মানে একটা জিনিস। ধরো আমি বললাম যে ও একটা বল। হ্যাঁ, এখানে আমরা কোভিড-19 কে, সরি, SARS-CoV-2 ভাইরাসকে দেখছি, তো বললাম যে ভাইরাস একটা বলের মতো। তো এটাকে আমরা বলতে পারবো না যেটা ওর একটা কোষ, কারণ ভাইরাসের নিজস্ব একটা গঠন আছে, অন্য কোনো গঠনের সাথে কি মিলানো যাবে না। সেই রকমই যদি আমি যে কোনো একটা ভাইরাসের কথা চিন্তা করি, বলেছে ভাইরাস মূলত প্রোটিন আবরণে মোড়ানো। এই বলটা কথা যদি আমি চিন্তা করি, ধরে নিলাম এটা একটা ভাইরাস, SARS-CoV-2 ভাইরাস। এই ভাইরাসকে যদি আমি একটা জামা পরাই দিতাম, যে একটা আবরণে আবৃত করতাম, তাহলে সেটা যেটা হতো সেটাকেই বলা হয় ডিএনএ অথবা আরএনএ। আমরা কি ডিএনএ অথবা আরএনএ সম্পর্কে জানি ফারিস্তা? হ্যাঁ। ভেরি গুড। তাহলে ডিএনএ আরএনএ কি কি জানি বলি তো? আহ, আচ্ছা, যেমন এটা উদাহরণ হতে পারে যে ধরো তুমি এবং তোমার বাবা, তোমাদের চেহারায় অনেক মিল বা তোমাদের আচার ব্যবহারে অনেক মিল আছে। এই ব্যাপারটা, এই মিলটা কিভাবে তোমার বাবা থেকে তোমার মধ্যে স্থানান্তরিত হলো, বা তোমার মার সাথে তোমার যদি অনেক মিল থেকে থাকে তাহলে সেই মিলটা কিভাবে হলো, এটা আমরা বলতে পারি ডিএনএ বা আরএনএ এর মাধ্যমে এটা হচ্ছে স্থানান্তরিত হয়েছে। আমরা যে আমাদের মধ্যে ডিএনএ আরএনএ দুইটা জিনিসই থাকবে, এই জিনিসটাকে আমরা বলবো জেনেটিক বস্তু। যারা
যেসব বস্তু হচ্ছে আমাদের এরকম বৈশিষ্ট্য প্রকাশে বা আচার ব্যবহার বিভিন্ন জিনিস একদম ধরো তোমার বাবা থেকে তোমাতে বা তোমার থেকে তুমি পরের প্রজন্মে স্থানান্তর করবে তাদেরকে বলা হয় জেনেটিক বস্তু। তো এরকম আমাদের দেহে থাকে ডিএনএ আর এনএ দুইটাই, কিন্তু আমাদের সব থেকে বেশি কাজ করে বা অ্যাক্টিভ যেটা সেটা হচ্ছে ডিএনএ। সেরকম উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে ডিএনএ থাকে না, ওদের ক্ষেত্রে আরএনএ হচ্ছে অনেক বেশি কাজ করে। সেরকম ভাইরাসের ক্ষেত্রে এটা আহ মজুদ আছে ভাইরাসে, সেটা হচ্ছে আচ্ছা এর আগে যদি আমি বলি ডিএনএ এবং আরএনএ কে আমরা বলবো প্রোটিন দিয়ে তৈরি। যদি বলে ডিএনএ অথবা আরএনএ কি দিয়ে তৈরি, সেগুলো হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। তাহলে ভাইরাসের বাহিরে মানে ভাইরাসের বাহিরে না, মানে ভাইরাস মূলত যে প্রোটিন দিয়ে তৈরি থাকবে তাকে সেই ভাইরাস বলবো। যেমন সার্স কভ 2, এই যে দেখো এখানে দেখিয়েছে যেখানে আরএনএ আছে, তার মানে এটা কি ভাইরাস? আরএনএ ভাইরাস। ক্লিয়ার? Yes. ওকে। যদি আমরা একটা ছবি দেখেছিলাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে এই যে দেখো বাম পাশে আহ একটা দড়ির মতো দেখা যাচ্ছে চোখ সহ, নীল কালারের প্রায়। সেটা যদি আমরা দেখি সেটা হচ্ছে ডিএনএ। আমরা যদি বেসিক ভাবে চিন্তা করি, যেহেতু তোমাদের বই কোনো গঠন আলোচনা করা হয়নি, তো আমরা শুধু ছবিটা দেখবো। তো ডিএনএ হচ্ছে আমরা মনে রাখবো যে এটা দুইটা সুতার মতো, আর আরএনএ যদি বলি এটা হচ্ছে একটা সুতার মতো। তার মানে ডিএনএ কোনটা আরএনএ কোনটা এটা আমরা চিনলাম, শুধু চিনলেই হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ডিএনএ আরএনএ এরা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, এবং এই প্রোটিনটা যদি ভাইরাসের গায়ে লাগানো থাকে তাহলে, যদি ডিএনএ লাগানো থাকে তাহলে ডিএনএ ভাইরাস, যদি আরএনএ লাগানো থাকে তাহলে আরএনএ ভাইরাস। সেরকম আমাদের একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে সার্স কভ 2 ভাইরাস বা কোভিড-19 রোগের কারণে রোগের যেই ভাইরাসটা কাজ করে, সেটাকে যদি আমি প্রোটিন আবরণে প্রোটিন আবরণ আরএনএ দিই, তার মানে এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। যদি এখানে ডিএনএ থাকতো তাহলে সেটা হতো একটা ডিএনএ ভাইরাস। ক্লিয়ার? ইন্দ্রনীল, নাজিহা, ফারিস্তা এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমি আরেকটু আগাবো। হ্যাঁ ম্যাম। Yes. ভেরি গুড। তাহলে বলেছে যে আমাদের অতি পরিচিত রোগ সর্দি কাশির পিছনেও ভাইরাস দায়ী। সেই ভাইরাসটার নাম এখানে নাই, কিন্তু সেই ভাইরাসটার নাম হচ্ছে রাইনোভাইরাস। যেহেতু ভাইরাসের কোনো কোষ নেই, তাই অন্য কোষের মতো এদের কোনো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম অথবা রাইবোজোম নাই। দেখো যদিও বলেছে কোষ ঝিল্লি নাই, কিন্তু এখানে একটা ঝিল্লি আমাদেরকে আহ দেখিয়েছে। এই ঝিল্লি আর আমাদের যে পরিচিত কোষ ঝিল্লি সেটা সমান না। এটা হচ্ছে ভাইরাসের একটা নির্দিষ্ট গঠন। সব ভাইরাস অনেকটা এরকম গঠনেরই হয়, এবং এই ঝিল্লি কোষ ঝিল্লির সমান না। এবং এখানে থাকে স্পাইক। স্পাইক হচ্ছে অনেকটা কাঁটার মতো অংশ আমরা বলতে পারি। এবং ভাইরাসের সব থেকে বাহিরে, ধরো আমরা পরে আছি জামা, আমাদের সব থেকে বাহিরের অংশ হচ্ছে আমাদের জামা। এই জামাটাকে আমরা বলতে পারি এনভেলপ। এই পর্যন্ত পড়লে আমাদের ক্লিয়ার হবে। বলেছে এখন প্রশ্ন হলো ভাইরাস কি জীবিত কিনা। এটা আমি গত ক্লাসে একবার বলেছিলাম, আবার বলি। দেখো আমরা দেখেছি যে ভাইরাস আমাদের আশেপাশে কোটি কোটি ভাইরাস পড়ে আছে, পরিবেশে ছড়াই ছিটে আছে। কিন্তু এসব ভাইরাস তখন কিন্তু আমাদের কাউকে ক্ষতি করছে না, কারণ এখনই আমাদের আশেপাশে অনেক ভাইরাস আছে, আমাদেরকে কোনো ভাইরাস ক্ষতি করছে না। কেন? কারণ এই ভাইরাস তখনই সক্রিয় হবে যখন এই ভাইরাস আমার বা তোমার দেহে প্রবেশ করবে। তখন ওরা একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এভাবে বংশবৃদ্ধি করতে শুরু করবে। সেরকম যখন যদি ভাইরাস পরিবেশে ছড়াই ছিটায় থাকে তখন সেটাকে আমরা বলবো জড়ো। কিন্তু ভাইরাস যখন আমাদের দেহে প্রবেশ করবে, সংখ্যা বৃদ্ধি শুরু করবে, তখন সেটাকে আমরা বলবো জীব। তার মানে ভাইরাসের জড়ো বৈশিষ্ট্যও প্রকাশ পায়, জীব বৈশিষ্ট্যও প্রকাশ পায়। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ওকে। তাহলে বলেছে ভাইরাস কি জীবিত? আমরা জানি সমস্ত জীবের কোষ থাকে, সেই সাথে তারা প্রজননেও সক্ষম, কিন্তু ভাইরাস নিজেরা প্রজনন করতে পারে না। ভাইরাস এমন একটি সত্তা যা অন্য একটি জীবের কোষকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। দেখো বলেছে কিন্তু ভাইরাস নিজেরা প্রজনন করতে পারে না। ভাইরাস যদি মাটিতে এখন পড়ে থাকে, সে একা একা করতে পারবে না, কারণ সে তখন জড় অবস্থায় আছে। কিন্তু ভাইরাস যদি আমার বা তোমার দেহে প্রবেশ করে, তখন দেখবা কিভাবে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারবে। বলেছে ভাইরাস এমন একটি সত্তা যা একটি জীবের কোষকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ভাইরাস দ্বারা আক্রান্ত কোষগুলোকে পোষক কোষ বলা হয়। ধরো ভাইরাস
তো আমাকে আক্রমণ করেছে, তাহলে আমার কোষটা হবে পোষক কোষ। পোষক কোষ কি? ধরো আমরা বলি না পোষা প্রাণী, আমি একটা বিড়ালকে পালছি, তাহলে এটা হবে আমার পোষা প্রাণী। তো ও একটা দেহকে আক্রমণ করেছে, সেই কোষটা হবে ওর জন্য পোষক কোষ। বলেছে ভাইরাস দ্বারা আক্রান্ত কোষগুলো হবে পোষক কোষ। জীবকোষে একবার যদি ভাইরাস ঢুকে যায়, সেটি কোষে তার সংখ্যা বৃদ্ধির নির্দেশ দেয়। ভাইরাসের জেনেটিক বস্তুর নির্দেশ। এখন দেখো এখানে কি বোঝানো হয়েছে বলতো, ভাইরাসের জেনেটিক বস্তুর নির্দেশ। এখানে জেনেটিক বস্তু দ্বারা কাকে বোঝানো হয়েছে, কে বলতে পারবে? সবাই কেউ বলবেন? ভাইরাসের জেনেটিক বস্তুর নির্দেশে এই অংশটায় জেনেটিক বস্তু দ্বারা কাকে বোঝানো হয়েছে? আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে জেনেটিক বস্তু কারা বলতো। এই যে আমি আবার একটু এখানে হাইলাইট করি, বলেছে ডিএনএ অথবা আরএনএ হচ্ছে জেনেটিক বস্তু। এখন এখানে বলেছে যে ভাইরাস তার জেনেটিক বস্তুর নির্দেশে, তার মানে কার নির্দেশে বলতো? কে বলতে পারবে? ভেবে এক মিনিট একটু ভাবিনি। আচ্ছা ঠিক আছে। বলতে পারবো কেউ জেনেটিক বস্তু কারা? ম্যাম আরএনএ বোঝানো হয়েছে। ভেরি গুড ইন্দ্রনীল। যদি এটা সার্স কভ 2 ভাইরাসের ক্ষেত্রে হয় তাহলে আরএনএ, যদি এটা কোনো ডিএনএ ভাইরাস হয় আমরা তো জানি না এটা কোন ভাইরাস, সেটা আমাদের চিন্তার বিষয় না। আমাদের সাথে এটা মনে রাখতে হবে যে জেনেটিক বস্তু হচ্ছে ডিএনএ অথবা আরএনএ। ভেরি গুড। তাহলে ভাইরাসের জেনেটিক বস্তুর নির্দেশে জীবকোষে অসংখ্য ভাইরাসের প্রতিলিপি সৃষ্টি হবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা। তারপর কোষটি ক্ষতিগ্রস্ত হবে কিংবা ফেটে যায় ও ভাইরাসগুলো মুক্ত হয়ে ছড়িয়ে পড়ে। ধরো এটা একটা কোষ, এই গোল কোষটাকে একটা ভাইরাস আক্রমণ করেছে, ঠিক আছে, এই ভাইরাসটা এই কোষে ঢুকে পড়ছে। তখন কি হবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এরকম অনেকগুলো ভাইরাস এই যে দেখো এখানে ক্রিয়েট হলো এই কোষের ভিতরে। তারপর কিছুক্ষণ পর কোষটা ফেটে যাবে, এই যে এমন একটা ফেটে যাবে এবং এই ভিতরে ভাইরাসগুলো বাইরে বের হয়ে আসবে। তখন ওরা কি করবে, নতুন ভাইরাসগুলো তখন আরো একটা কোষকে দখল করবে, এরকম এতগুলা কোষকে নষ্ট করবে। তাই বলে, তাই ভাইরাস আক্রমণ করলে আমরা বুঝতে পারি যে কত তাড়াতাড়ি আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। তাই প্রতিদিন মুক্ত হয়ে ছড়িয়ে পড়ে। প্রতিটি নতুন ভাইরাস তখন একটি নতুন পোষক কোষ দখল করে। পোষক কোষ কি? নতুন একটা কোষকে যদি দখল করে বা আক্রমণ করে সেটাকে আমরা বলি পোষক কোষ। এভাবে পোষক কোষ একদিনেই 10 বিলিয়ন, তার মানে কত দেখো, 10 বিলিয়ন পর্যন্ত অনুরূপ ভাইরাস তৈরি করতে পারে। ভেবে দেখো, ভাইরাস যদি একটা মুদ্রার সমান হতো, গোল মুদ্রা, তবে একদিনে তৈরি 10 মিলিয়ন ভাইরাস পুরো একটা ফুটবল মাঠকে 1 মিটারের বেশি গভীরতায় ভরে ফেলতে পারতো। মানে এটা যদি হয় একটা ভাইরাস, তাহলে এটা এটা তো এর থেকেও বড় একটা ফুটবল মাঠকে ভরে ফেলতে পারতো, মানে পুরোটা ভাইরাস দিয়ে ভরে যেত এত তাড়াতাড়ি, তাও একদিনে মাত্র। ঠিক একই কারণে বেশিরভাগ বিজ্ঞানী ভাইরাসকে জীবন্ত বস্তু বলে মনে করে না। কারণ দেখো, একটা জীবন্ত বস্তুর পক্ষে, ধরো আমার তোমার বা যে কোনো প্রাণীর পক্ষে কি কখনো এত তাড়াতাড়ি এত উম কোষ প্রজনন ঘটানো সম্ভব এত তাড়াতাড়ি এতগুলা? তাই এই জন্য বলেছে যে বিজ্ঞানী ভাইরাসকে, বেশিরভাগ বিজ্ঞানী জীবন্ত বস্তু বলে মনে করে না। তাহলে কি মনে করে, ভাইরাসকে একটা অন্য ধরনের সত্তা বলা হয়েছে। যেমন ভাইরাস হচ্ছে এমন একটা জিনিস যেটা নিয়ে আমরা বুঝবো যে ভাইরাস হচ্ছে, ভাইরাসের বৈশিষ্ট্যই আলাদা। মানে ভাইরাসকে আমি ডিরেক্ট বলতে পারবো না যে ও হচ্ছে ওর মতো, ও হচ্ছে ওর মতো, এরকম বলতে পারবো না। ভাইরাসের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই যে আমরা বৈশিষ্ট্যগুলো শিখলাম। ও হচ্ছে একদিনে 10 বিলিয়ন পর্যন্ত অনুরূপ কোষ সৃষ্টি করে। তারপর ও হচ্ছে প্রোটিনের আবরণ থাকে, ও হচ্ছে পোষক কোষকে আক্রমণ করে, ওর মধ্যে জেনেটিক বস্তু থাকে। ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ ম্যাম। ভেরি গুড। তাহলে কোথাও বুঝতে সমস্যা? ইন্দ্রনীল, নাজিহা এবং ফারিস্তা? ভেরি গুড। তাহলে চলো, এরপরে কি বলেছে, এরপরে একটা অনুশীলনী দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বলেছে একটি ব্যাকটেরিয়া যদি 20 মিনিটে দ্বিগুণ হয়ে যায়, তাহলে 6 ঘন্টায় তাদের মোট সংখ্যা কত হবে? দেখো 20 মিনিটে দ্বিগুণ হচ্ছে, আমরা জানি 1 ঘন্টা মানে কয় মিনিট, 60 মিনিট, তাই না? হ্যাঁ ম্যাম। এভাবে ভেবে ভেবে অঙ্কটা করবা। 1 ঘন্টায়
1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 6 ঘন্টা মানে কয় মিনিট, তারপর মোট সংখ্যা কত, খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর বলেছে আচ্ছা মানুষ ছাড়া আর কোন কোন প্রাণী 2 পায়ে হাঁটে বলো দেখি। আচ্ছা কেউ কি বলতে পারবে? মানুষ ছাড়া আর কোন কোন প্রাণী 2 পায়ে হাঁটে? ম্যাম পশু পাখি আছে, পশু আছে, তারপর বিভিন্ন ধরনের পশু আছে, তারপরে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ। আচ্ছা বলো তো একটা নাম, আমি একটু ভাবি। ক্যাঙ্গারু হবে। আচ্ছা হ্যাঁ, ভেরি গুড। ক্যাঙ্গারু 2 পায়ে হাঁটে। আর কেউ, আর কোনোটা? যেমন ইয়া হতে পারে এই যে আম, উট পাখি, উট পাখি 2 পায়ে হাঁটে, তাই না? আচ্ছা, তাহলে বুঝলাম এরকম এটা আমাদের অনুশীলনে দিয়েছে। এরপরে বলেছে খাবার কিছুদিন ফেলে রাখলে কিংবা ফ্রিজে অনেক বাসি খাবার রয়ে গেলে তার উপর যে সাদাতে ধূসর তুলোর মতো আস্তর পড়ে, খেয়াল করেছো? আচ্ছা এটা কি কেউ খেয়াল করেছো? ম্যাম জীবন আর হচ্ছে যে ইউন্ডিয়ারদের মতো বিভিন্ন প্রজাতি 2 পায়ে হাঁটে। যেমন কীট আচ্ছা পতঙ্গটা বলছি। ভেরি গুড। আর তারপরে প্রশ্নটা আমাকে বলো তো। আচ্ছা কিন্তু ফারিস্তা এই ক্লাসটা করেনি, বাকি দুইজন আমাকে অ্যান্সার দিবা, ইন্দ্রনীল এবং নাজিহা। যে আমরা এটা পড়েছিলাম মনে হচ্ছে পড়ার মাঝে, যে বাসি হয়ে যায়, ফ্রিজে অনেক বাসি খাবার রয়ে গেলে সাদাতে ধূসর তুলার মতো আস্তর পড়ে, সেটা কি বলো তো? কে বলতে পারবে? এটাও একটা অণুজীব কিন্তু। আচ্ছা আমি বলে দিই, যদি এটা সমস্যা হয়, এটা ছিল ছত্রাক। হ্যাঁ আমরা বলেছিলাম না, আমরা দেখেছিলাম রুটির উদাহরণ, যে রুটি কিছুদিন ফেলে রাখলে। বললে হবে না? জি কি বললে? ওরাও আহ সরি আমি বুঝতে পারিনি, কি বললা? ওরাও আচ্ছা এটা কি জিনিস? আমি কখনো শুনিনি মনে হয়। কোরা কোরা সরি, কোরা কোরা বললে হবে না এটা? আহ আরে এটা আচ্ছা আরেক নাম আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এরকম নামটা আসলে কখনো শুনিনি। আহ এটা আমাকে বলো, তোমরা কি এরকম বাস্তব জীবনে দেখেছো কখনো যে সাদাতে ধূসর তুলার মতো দেখা গেছে কোনো খাবারে অনেকদিন বাসি হয়ে গেছে তাই? ম্যাম আমি আম সপ্তাহে দেখছি। আচ্ছা আমসত্ত্ব দেখেছো, ভেরি গুড। তাহলে এগুলো কি জানো? এগুলো আসলে কি? দেখতে কিছুটা ভাইরাসের মতো। আচ্ছা না, ভাইরাস না, এগুলো হচ্ছে অণুজীব। এবং ওই অণুজীবটার নাম হচ্ছে ছত্রাক। যেমন আমরা পাউরুটির ক্ষেত্রে উদাহরণটা দেখেছিলাম, যে পাউরুটির উপর যে নীলাভ সবুজ থাকে, ওইটা একটা ছত্রাক। এরকম যে তুলার মতো এই জিনিসটাও ছত্রাক। ছত্রাকের অনেক প্রকার আছে। একটা লম্বা ব্যাঙের ছাতার মতো ছত্রাক হতে পারে, অথবা নীলাভ সবুজ ছত্রাক হতে পারে, অথবা তুলোর। ম্যাম কি বললাম? ম্যাম জি। যে আমার ম্যাম 8টা বাজে, মানে স্যার আসবে, তো আমি ম্যাম 8টা বাজে লিভ নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে। ইন্দ্রনীল, আম, তাহলে আজকে তুমি লিভ নিও। তাহলে আমরা বুঝলাম এই পর্যন্ত। হ্যাঁ এ পর্যন্ত সবাই ক্লিয়ার? নাজিহা, ফারিস্তা। আচ্ছা আহ নাজিহা আমার আগে সবগুলো ক্লাসে ছিল। ফারিস্তা তুমি কি এই চ্যাপ্টারটা কখনো মানে বাসায় পড়া হচ্ছে একবারও? ভেরি গুড। তাহলে আচ্ছা পড়া তুমি জয়েন হয়েছে। হওয়ার আগে আমি ওদেরকে বলেছিলাম যে আজকে যেটা আমাদের এই চ্যাপ্টারটা শেষ, আমাদের একটা ছোট এক্সাম হবে, খুবই ছোট আর খুব ইজি। আর আমি এটাও বলেছি যে 20 মার্কের তো যদি কেউ জিরো পায় তাও কোনো সমস্যা নেই, কজ আমি এটা একটা সারপ্রাইজ টেস্টের মতো নিলাম। কারণ তোমরা বুঝতে পারছো কিনা বা ক্লাসে ঠিকঠাক আছো কিনা সেটা বোঝা যাবে। কিন্তু যদি ধরো তোমার মনে নাই, 20-এ জিরো পাইছো, তাও কোনো সমস্যা নেই, আমি ওই
আমি কখনো ক্লাসে সেটা বলবো না যে অমুক 0 পাইছে, অমুক হাইস্ট পাইছে, এরকম কিছু। এটা বলতে পারি যে ও খুব ভালো করেছে, এটা হয়তো বলতে পারবো। তো এখন এটা আমার বলার উদ্দেশ্য হলো যে ওই এক্সামটা প্লিজ তোমরা সবাই অ্যাটেন্ড করবা এবং প্লিজ দেখাদেখি করবে না। ক্লিয়ার? ওকে ম্যাম। ভেরি গুড। তাহলে আমরা কি শুরু করতে পারি এক্সামটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এর আগে আরেকটা কথা। নেক্সট এক্সামটা যদি বেশি বড় হয় আমার ম্যাম আর তাহলে বাইরে যাবো ম্যাম, তাহলে ম্যাম আর পরে দিয়ে দিব। আচ্ছা, আরেকটা কথা, তোমাদের স্কুলেতে হচ্ছে আমি প্রশ্নটা পাঠিয়ে রাখবো। যদি ধরো আজকে তোমাদের কারো প্রিপারেশন ছিল না, তাই পরীক্ষা খারাপ হয়েছে, তাহলে পরে আবার দিতে পারবা বাসায়, and আমাকে বলতে পারবা যে মিস আবার চেক করে দেন, আমি চেক করে দিব। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যে নেক্সট দিন কিন্তু আমরা আবহাওয়া ও জলবায়ু এই চ্যাপ্টারটা পড়বো। তো আম, এটা খুব একটা মজাদার চ্যাপ্টার, খুব একটা কঠিন না। কিন্তু আমরা এই যে চ্যাপ্টারটা শেষ করলাম, এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ভাস্ট ছিল। এখানে উদ্ভিদ নিয়ে কথা আছে, প্রাণী নিয়ে কথা আছে এবং অণুজীব নিয়ে কথা আছে। তা তোমরা সবাই আজকে হচ্ছে ক্লাস শেষে এই চ্যাপ্টারটা একটু ভালো মতো পড়বে এবং নেক্সট দিন যদি কোথাও কারো বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে আমাকে আস্ক করবে। ক্লিয়ার? ওকে ম্যাম। ভেরি গুড। তাহলে দাঁড়াও, আমি প্রশ্নটা দিচ্ছি। এই যে ছোট একটা প্রশ্ন, খুবই ইজি, যারা হয়তো ক্লাস করেছে তারাও পারবে শুরু করে। আর যেহেতু পারিস্তা তোমার যেহেতু আজকে নিউ, তো একটু খারাপ হলে কোনো সমস্যা নেই, এটা একটা সারপ্রাইজ টেস্ট। তো 25 মিনিটের মতো সময় আছে। এরপরে তোমরা সবাই ছবি তুলে স্কুলে আমাকে পাঠিয়ে রাখবে, নেক্সট ক্লাসের আগে আমি ইনশাল্লাহ দেখে দিব। তাহলে চলো, এখন প্রশ্নটা কি দেখা যাচ্ছে নাকি আর একটু জুম করবো? ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, আর একটু জুম রাখলাম। তাহলে আহ চলো সবাই শুরু করো। কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হলে আমাকে আস্ক করবা, আমি মিটিং এ আছি। প্রশ্নটা আমি একবার রিভিউ করে দিই। বলেছি বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদ বলতে কি বুঝো, উদাহরণ দাও। এটা আমাদের বই একদম শুরুতে ছিল, সোজা। তারপর বলেছে বীজযুক্ত উদ্ভিদ হতে কিভাবে ফল সৃষ্টি হয়। এটা হয়তো দেখে মনে হবে খুব বড় প্রশ্ন, খুব বড় না, খালি সোজা করে লিখবে। ওই যে মনে আছে রেণু পড়ে, তারপর পরাগ নালিকা সৃষ্টি হয়, এটা ছোট করে 3-4 লাইনে লিখে ফেলে হবে। তারপর বলেছি মেরুদণ্ডী প্রাণী শ্রেণী বিভাগ, আমরা জানি 7টা শ্রেণী আছে, শুধু নাম এবং উদাহরণ, কোনো বৈশিষ্ট্য লেখার দরকার নেই। তারপর বলেছি শৈবাল কেন উদ্ভিদ নয়। এটা খুবই, ম্যাম এটা কি বেশি বড় করে লিখতে হবে, শৈবাল কেন উদ্ভিদ না? না, দেখো এটার মার্কটা দেখো, মাত্র 2 মার্ক। তো আমাদের মনে আছে বই যে শুধু 2টা পয়েন্ট ছিল, তো সেই দুটো লিখলেই হবে। এবং লাস্টে আছে ব্যাকটেরিয়া, ছত্রাক এবং প্রোটিস্টের বৈশিষ্ট্য লিখো। যে যতটা বৈশিষ্ট্য লিখবে সে তত বেশি মার্ক পাবে। ঠিক আছে, তাহলে শুরু করো ইনশাল্লাহ। আমাকে 25 মিনিট পর সবাই জমা দিবে স্কুলেতে।